স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। কিছুতেই কাটছে না জ্বালানি তেলের সংকট, দিন দিন বাড়ছে ভোগান্তি। 10 থেকে 12 ঘন্টার অপেক্ষায়ও মিলছে না নির্ধারিত পরিমাণ জ্বালানি তেল। দেশের অন্যান্য স্থানের মতো রাজধানীর চিত্র একই রকম। সবশেষ অবস্থা জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল মোহসান। মোহসান, আপনি এখন রাজধানীর কোন এলাকায় আছেন এবং জ্বালানি তেল সরবরাহের অবস্থা কেমন দেখছেন? আমি এখন রাজধানীর বিজয় সরণিতে রয়েছি। বিজয় সরণির যে ফিলিং স্টেশনটি রয়েছে সেখানে ঠিক এর পাশে আমি দাঁড়িয়ে রয়েছি এবং আমার পেছনে যত দূর চোখ যায় আসলে জ্বালানির জন্য অপেক্ষায় রয়েছেন চালকরা। তারা আসলে অনেকেই বলছিলেন 12 ঘন্টার উপরেও কিন্তু অপেক্ষা করছেন জ্বালানি তেলের জন্য। আমার পাশে একজন রয়েছেন, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। আপনি আসলে কতক্ষণ ধরে ওয়েট করছেন এবং তেল পাওয়ার? রাত 9টা থেকে অপেক্ষা করতেছি, এখন সকাল 10টা বাজে। তেল মানে কয়টা পাম্প ঘুরে আসলে এখানে দাঁড়িয়েছেন? পাম্প মনে হয় দুটা পাম্প দাঁড়িয়ে ঘুরে এসে এখানে আসছি, সিরিয়াল লাগাচ্ছি। আমি আরেকজন চালকের সাথে একটু কথা বলতে চাই। কতক্ষণ ধরে আসলে এই সড়কে অপেক্ষা করছেন? এখানে আমরা দাঁড়াইছি রাত 8টার দিকে, তো সেই হিসাবে তো এখন তো প্রায় 10টা বাজে, তো 12-14 ঘন্টার মতো হচ্ছে। হ্যাঁ, এই যে মনে করেন দীর্ঘ সময় ধরে এইভাবেই লাইনে দাঁড়ায় দাঁড়ায় আসতে আসছি। এখন পর্যন্ত পাম্প থেকে তো অনেক দূরে আছি, আরও কতক্ষণ যে লাগবে সঠিক বলতে পারতেছি না। আমরা আসলে শুনছিলাম যে একজন চালক বলছিলেন তিনি রাত 8টা থেকে এখানে অপেক্ষা করছেন এবং তার পাশাপাশি যারা রয়েছেন তারাও বলছিলেন 8টা 9টা, অনেকে 7টা, গতকাল রাত 7টা থেকে এই পাম্পে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন। সেই হিসেবে আসলে 12-13 ঘন্টা ধরে কিন্তু যারা বাইকাররা রয়েছেন এবং যারা গাড়ি নিয়ে এসেছেন তারা কিন্তু জ্বালানি তেলের জন্য অপেক্ষায় রয়েছেন। অনেকে অনিশ্চয়তা রয়েছেন আসলে কখন তেলটা পাবেন এবং তেল পাওয়ার পর বাসায় ফিরতে পারবেন, সেই অনিশ্চয়তা অনেকে রয়েছেন। অনেকে বলছিলেন সারা রাত থাকার কারণে আসলে এখানে দুর্ভোগ পোহাতে হচ্ছে, সারা রাত অপেক্ষা করতে হচ্ছে এবং ঘুম নেই, ঘুমহীনভাবে তেলের জন্য আসলে তারা অপেক্ষা করছেন। অনেকে আসলে যারা রাইড শেয়ারিং করেন তারা বেশ বিপাকে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছিলেন যে তেল না নেওয়ার কারণে আসলে তারা রাইড শেয়ারিং করতে পারছেন এবং তাদের যে আয়ের পথ সেটা কিন্তু আসলে বন্ধ হয়ে রয়েছে। আমি শুধু এই বিজয় সরণির পাম্প নয়, আমি আরও বেশ কিছু পাম্পে ঘুরেছি। সকাল থেকে দেখেছি যে মধ্যরাত এবং এর আগে থেকেই রাজধানী যতগুলো পাম্প রয়েছে সবগুলো পাম্পেই কিন্তু আমরা দেখেছি দীর্ঘ লাইন গাড়ির এবং প্রতিটি লাইন আসলে 2-3 কিলোমিটার ছাড়িয়ে গিয়েছে, এমন আসলে দেখা গিয়েছে। তবে এই সংকট দ্রুত কাটিয়ে উঠবে এবং এই সংকট কাটানোর মধ্য দিয়ে জ্বালানি তেল সরবরাহ আরও ত্বরান্বিত হবে এবং যারা ভোগান্তিতে পড়ছেন তাদের ভোগান্তি কমে আসবে, এটাই আসলে প্রত্যাশা করছিলেন। নাসিব। জি মোহসান, আপনাকে ধন্যবাদ। জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে নিত্যপণ্যের দাম ও কাঁচা বাজারে। প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। রাজধানীর কাঁচা বাজার পরিস্থিতি জানাতে মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। বাজারে পণ্য সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? আসিফ, আপনি যথার্থই বলেছেন যে যুদ্ধ পরিস্থিতির কারণেই কিন্তু যে বাজারে জ্বালানি তেলের যে সংকট দেখা দিয়েছে, এই সংকটের অজুহাতে কিন্তু বাজারে পরিস্থিতি উত্তাপ হয়ে উঠেছে। অর্থাৎ সবজি থেকে শুরু করে সব পণ্যেরই দাম কিন্তু বেশি হাঁকা হচ্ছে। কারণ হচ্ছে আমি এখন মোহাম্মদপুর টাউন হলেই রয়েছি, সেখানে যদি কাঁচা বাজারের কথা আমি আপনাকে বলি, সব ধরনের সবজির দামই কিন্তু চড়া। আমরা দেখছি যে এখানে শসা থেকে শুরু করে সব পণ্যেরই দাম বেড়েছে। আমরা যদি শসার কথা বলি, 140 টাকা শসা বিক্রি করা হচ্ছে মোহাম্মদপুর টাউন হলে, পাশাপাশি বেগুন 140 টাকা বিক্রি করা হচ্ছে। তবে সবজির মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কাঁকরোলের একেবারে ঝাঁজ সবচেয়ে বেশি, অর্থাৎ কাঁকরোল 200 টাকা বিক্রি করা হচ্ছে এখানে। একেবারে সব সবজিরই দাম এখানে বাড়তি বলা হচ্ছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে তেল সংকটের কারণে কিন্তু যে তাদের যে লোড আনলোডের গাড়ি, সেই গাড়িগুলো থেকে দাম বেশি নেওয়া হচ্ছে তেল না পাওয়ার কারণে, যার কারণে কিন্তু যে সবজি ঢাকায় পৌঁছে সে গাড়ি ভাড়া বৃদ্ধির কারণে সবজির দামও কিন্তু বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। পাশাপাশি যে নিত্যপণ্যের বাজারের পরিস্থিতি একেবারে আমরা এখানে দেখেছি যে ভোজ্য তেলের দোকানগুলোতে যে সয়াবিন তেলের
ঘাটতি দেখা দিয়েছে, সে তেল নেই এখানে। যে সব ধরনের সবজি থেকে আমরা যদি একটু জানতে চাই সবজির দাম কত রাখা হচ্ছে, এই সপ্তাহে কি কি দাম বেড়েছে আর কোন কোন সবজির দাম কত ভাই আমি কইতাম না ভাই, কত দাম এবারে দেখেন না একটা দাম বেশি, সব কিছুর দামই বেশি ভাই, সব সবজির দাম বাড়ছে। আসিফ, দেখতে পাচ্ছিলেন যে দোকানে বলছে সব সবজিরই দাম তারা বলছেন বেড়েছে। পাশাপাশি এই বাজারে আরেকটি বিষয় আমি যদি আপনাকে জানাতে চাই যে সুগন্ধি গুঁড়ো চাল যেটি চালেরও দাম বাড়তি গত কয়েক সপ্তাহ ধরে। এই বাজার পরিস্থিতি অর্থাৎ মানুষের নিম্ন এবং মধ্যবিত্তরা সবচাইতে বেশি কষ্টে আছেন, অর্থাৎ যে তেলের যে বাজারের যে তেলের সংকট অর্থাৎ জ্বালানি তেলের সংকট দেখা দেয় নিম্ন মধ্যবিত্তরা বেশি কষ্টে আছেন। তারা বিপাকে পড়েছেন যে সবজি থেকে শুরু করে সব নিত্য পণ্যের দামই কিন্তু দিন দিন বাড়ছে। অর্থাৎ আগামীতে এই সংকট যদি আরও চলতে থাকে তাহলে সবচাইতে বেশি বিপাকে পড়বেন এইসব শ্রেণী পেশার মানুষ। অর্থাৎ এই বাজারে তারা কিনে খাওয়াটা তাদের দায় হয়ে দাঁড়িয়েছে। আসিফ, ছিল আমার কাছে মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে আজকের বাজার পরিস্থিতির সর্বশেষ তথ্য। জি সীমান্ত, আপনাকে ধন্যবাদ। এবারের হজ ফ্লাইট শুরু হচ্ছে আজ। প্রথম ফ্লাইট ঢাকা ছাড়বে রাত 12:30টায়। তবে সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ ফ্লাইট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে এবছর ৭৮,০০০-এর বেশি বাংলাদেশি পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। প্রথম দিনেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া ও ফ্লাইনাস সহ বিভিন্ন এয়ারলাইন্সের ১৩টি হজ ফ্লাইট পরিচালিত হবে। হজ যাত্রীদের সুবিধার্থে সৌদি অংশের ইমিগ্রেশন প্রক্রিয়া ঢাকাতেই সম্পন্ন করা হচ্ছে। এতে যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমবে। হজ ব্যবস্থাপনায় ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছে ১৭১ সদস্যের মেডিকেল টিম। পর্যায়ক্রমে আরও ১৫০ শতাধিক চিকিৎসক ও সেবাকর্মী হজ যাত্রীদের সেবায় নিয়োজিত হবেন। সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে সাবমার্সিবল পাম্পযুক্ত টিউবওয়েল বিতরণ প্রকল্পে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় মানুষ ও ভুক্তভোগীরা। এজন্য দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এটা সরকারি অফিস, অথচ দেখে মনে হবে কোনো রাজদরবার। অফিস কক্ষের সামনেই বসেছে ঘুষের আসর। সুনামগঞ্জের শাল্লা উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলীর অফিস চলছে এভাবেই। বিছানায় শুয়ে মোবাইলে ঘুষের টাকা চাচ্ছেন তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাবমার্সিবল পাম্পযুক্ত টিউবওয়েল সরকারের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়ার কথা, অথচ ক্ষতিগ্রস্ত মসজিদের জন্য টিউবওয়েল নিতে দিতে হচ্ছে টাকা। ঘুষ লেনদেনের বিষয়ে কথা হয় ভুক্তভোগীদের সাথে। তালিকায় নাম থাকলেও টাকা না দেওয়ায় অনেকেই টিউবওয়েল পাননি। যারা পেয়েছেন তাদের গুনতে হয়েছে ২০ থেকে ৩০ হাজার টাকা। সর্বমোট খরচ গেছে সিকিউরিটি দিছিল যেমন ২৫,০০০ টাকা যেমন দিছে। আমি রাশেদ মিয়ারে ১০,০০০ টাকা সিকিউরিটি টাকা দিছি, অনলাইনে ছাড়ছে। অনলাইনের পরে আবার বিদ্যুৎ বাবু আরো ২-২,৫০০ টাকা নিছে। এবার টিউবওয়েলগুলো যে বয়সী আমি সম্পূর্ণ আমার নিজ দায়িত্বে আনছি, 5 স্টার জিরা থেকে কিনিয়া। অফিসও গেছে, কইছে যে কিছু টাকা লাগবো খরচ। তালিকাত আছে, আমরা হাইছি না। তালিকাত কইছে আমরা আছে, আমরা জানি। আমরা ওখানে কইতাছি কলটা কই দিয়ে গেল, এই কলের তার খবর হাই না। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গিয়ে অফিসে পাওয়া যায়নি ওই কর্মকর্তাকে। দেখেন উনি তো আছে, কইলো যে আছে, বলছে ছুটি নিয়ে গেছে অফিসে, আইছে না অসুস্থ করে। উনি তো স্টেশনে আছে, আমি জানি। ফোন তো দেখা না, ফোন দিলে ধরে না তো। আমরা পাবো কিভাবে ওনাকে? বাইশে আমি কি তার কইতাম দেখো। এ বিষয়ে জেলা জনস্বাস্থ্য কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই টিউবওয়েল বিনামূল্যে ছিল, প্রত্যেক উপজেলার লোকজনই জানে। সেই হিসেবে শাল্লাবাসীও জানার কথা। আমার কাছে এখনো পর্যন্ত এরকম কোনো অভিযোগ আসেনি, লিখিত আসেনি। শাল্লার প্রকৌশলী রাশেদ সাহেব যদি জড়িত থাকে তো উনি এটা নিঃসন্দেহে শাস্তি ভোগ করবেন। দুর্নীতিবাজ ওই কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ।
রাঙামাটির কুতুকছড়ি আবাসিক এলাকায় প্রতিপক্ষের গুলিতে ধর্মসিংহ নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। শুক্রবার সকাল 7টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন ধর্মসিংহ চাকমা। এমন সময়ে জনসংহতি সমিতির 19 থেকে 20 জনের একটি সশস্ত্র দল বাড়িটি ঘিরে ফেলে। এ সময় ধর্মসিংহ চাকমা পালাতে চাইলে অস্ত্রধারীদের ব্রাশ ফায়ারে ঘটনাস্থলে মারা যান তিনি। এ সময় গুলিবিদ্ধ হন তার 2 বোন। এই ঘটনায় রাঙামাটি খাগড়াছড়ি সড়ক অবরোধ করেছে ইউপিডিএফ। মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়া 8 বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজিত জনতার গণপিটুনিতে 2 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতের এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার বিকাল 5টার দিকে সদর উপজেলার হটিপাড়া ইউনিয়নের বনপাড়িল এলাকায় দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। পরে রাত 10টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা খেতে হাত পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে শিশুটিকে হত্যা করা হতে পারে। এই ঘটনায় স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে পিতা পুত্র সহ 3 জনকে আটক করে মারধর করে। এতে অটোচালক পান্নু মিয়া এবং তার ভাই ফজলু ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ম্যালেরিয়া আক্রান্ত হয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন। তার বয়স হয়েছিল 58 বছর। শুক্রবার ভোর 6:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় মাহবুবুর রহমানকে গত সোমবার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার ম্যালেরিয়া শনাক্ত হয় এবং দ্রুত পরিস্থিতির অবনতি ঘটে। তিনি স্ত্রী ও 3 কন্যা রেখে গেছেন। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জন্ম নেওয়া মাহবুবুর রহমান পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট IBA-তে। BCS 13তম ব্যাচের শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা মাহবুবুর রহমান 1994 সালের এপ্রিলে জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী কমিশনার হিসেবে যোগদান। গেল বছরের 25শে ফেব্রুয়ারি তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়। আজ 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। 1971 সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়। প্রধান সেনাপতি নিযুক্ত করা হয় MAG ওসমানীকে। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অফ অনার দেন 12 জন আনসার সদস্য। দেশের প্রথম সরকারের শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথ তলাকে মুজিবনগর নামকরণ করা হয়। 1971 সালের 25শে মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর 10ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। মুজিবনগর সরকারের নেতৃত্বে 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনা হয়েছে। তারা 10 দিনের যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতি স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল 5টা থেকে কার্যকর হয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দীর্ঘ 34 বছর পর প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসতে যাচ্ছেন ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা। গত 2রা মার্চ থেকে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় লেবাননে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। ঘরের মাঠে 3 বছর পর আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সকাল 11টায় মিরপুরের হোম অফ ক্রিকেটে লড়বে 2 দল। বিসিবিতে সম্প্রতি যে ওলটপালট হয়েছে তা মাঠের ক্রিকেটে প্রভাব পড়বে না বলে জানান বাংলাদেশের অধিনায়ক।
এক মাসের বিরতি শেষে আন্তর্জাতিক পর্যায়ে আবারও মাঠে ফিরছেন দেশীয় ক্রিকেটাররা। এর মাঝে বিসিবির নেতৃত্বে এসেছে বড় পরিবর্তন। 11 সদস্যের অ্যাডহক কমিটি দায়িত্বে এখন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, এক সময় যার সঙ্গে 30 গজে সঙ্গী ছিলেন বর্তমান অধিনায়ক মেহেদী মিরাজ। যেহেতু আমরা একসাথে ক্রিকেট খেলেছি এবং তিনি আমাদের সম্পর্কে আরও বেশি ভালো জানবেন, রিসেন্টলি কি আমাদের কি চাহিদা আছে এবং আমরা কিভাবে পছন্দ করি। সে যেহেতু রিসেন্টলি খেলা ছেড়েছেন, এটা প্লেয়ারদের জন্য একটা পজিটিভ দিক। গেল মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে উইকেট ছিল আলোচনার অন্যতম বিষয়। এবারও ঠিক তাই, তবে অধিনায়কের মন্তব্য, পেশাদার খেলোয়াড়দের এসব নিয়ে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। নড়বড় অবস্থায় যদি বিশ্বকাপে যাই তাহলে আমাদের পজিশনটা কিভাবে থাকবে। আমরা এই সিরিজগুলোতে যদি কনফিডেন্ট গেইন করতে পারি তাহলে আমাদের বিশ্বকাপে একটা ভালো প্রিপারেশন হবে। 3 বছর পর খেলতে মিরপুরের হোম অফ ক্রিকেটে নিউজিল্যান্ড দল। বাংলাদেশের বিপক্ষে খেলা শেষ 5 সিরিজের সবগুলোতেই জিতেছে তারা। এবারও সেই লক্ষ্য তাদের। আগের চেয়ে বাংলাদেশ দলে এখন ভালো মানের পেসার খেলছে। ওদের বোলিং নিয়ে পর্যালোচনা করছি। এদেশে তাপমাত্রা অনেক বেশি, যা ম্যাচের ফারাক গড়ে দিতে পারে। যদিও আমরা মানসিক প্রস্তুতি নিয়েই খেলব। 2027 বিশ্বকাপে দীর্ঘমেয়াদী প্রস্তুতির অংশ হিসাবে এই সিরিজটি উভয় দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান সুসংহত করার বড় সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।